প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী লেকচারে তোমাদের সবাইকে সুস্বাগতম। একটু লেটই হয়ে গেল, তারপরেও আমরা আমাদের যাত্রা আবার কি শুরু করতে যাচ্ছি। হয়তো তোমাদের মনে আছে, ঈদের পূর্বে যে লেকচারটা আমরা দিয়েছিলাম সেই লেকচারটাই লাস্ট কোথায় আমরা শেষ করেছিলাম। দেখো, আমরা সামান্তরিক সূত্র পড়তেছিলাম, রাইট? ওই সামান্তরিক সূত্র আমরা থিওরিটিক্যাল টার্মগুলো শেষ করেছি, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সেখানে কি পড়েছি। আমরা স্টার্ট করতে চেয়েছিলাম মশলা 1, কিন্তু আমাদের ঈদ চলে আসার কারণে আমরা সেটা পারি নাই। চলো দেখি আজকে সেখান থেকেই আমরা স্টার্ট করি। ওকে, আচ্ছা। মশলা 1 দেখো লিখেছিলাম যেটা, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র হতে লব্ধির মান ও দিক নির্ণয় বিষয়ক। সামান্তরিক সূত্র হতে লব্ধির মান ও দিক নির্ণয় বিষয়ক। ওকে, আচ্ছা। এখন আমরা মেন থিমটা একটু বুঝে নিই, তারপরে আমাদের অ্যাকশনে আমরা চলে যাব। ওকে, তো খেয়াল করো কি পড়েছিলাম। ও এ বিসি একটা সামান্তরিক। এই সামান্তরিকের ও এ বরাবর একটা ভেক্টর ক্রিয়া করেছিল, যেটা হচ্ছে পি ভেক্টর। ওসি বরাবর একটা ভেক্টর ক্রিয়া করেছিল, আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ আমরা ধরেছিলাম আলফা। স্মরণ করো ঈদের পূর্বে আমরা যা পড়েছি সেই লেকচারকে। এবং এই যে কর্ণটা, এই কর্ণটা নির্দেশ করেছিল হচ্ছে এই দুটি ভেক্টরের লব্ধি। এবং আমরা সেখানে দেখেছিলাম যেটা এই যে লব্ধি আর, এই আর প্রথম ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল ছিল, রাইট? সেক্ষেত্রে আমরা লব্ধির মান কি পড়েছিলাম? লব্ধির মান আর সমান ছিল √, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা, তার মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, রাইট? ওকে। লব্ধির দিক আমরা কি পড়েছিলাম বলো তো দেখি? tan থিটা। এই লব্ধি আর দেখো পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, রাইট? তাহলে করেনি কার সাথে? কিউ এর সাথে। তো যার সাথে করেনি, এই tan মেলানোর জন্য সেটা করতে হবে। তাহলে যার সাথে করেনি কিউ সাইন আলফা। তাহলে এই tan বানাতে গেলে কি দরকার বলো তো দেখি? কিউ cos আলফা, রাইট? তাহলে কিউ কিউ কেটে গেলে সাইন আলফা বাই কস আলফা ট্যান আলফা, অনেকটা ট্যানের সাথে মিলে যায়, কিন্তু এটা আসলে মিলে না, এটাই আর কি। দেখো থিটা পি এর সাথে কোণ উৎপন্ন করেছে, রাইট? তাহলে পি কে আমরা কি করব? নিচে একা একা ফ্রি রাখবো। তাহলে যার সাথে কোণ উৎপন্ন হয় তাকে আমরা ফ্রি রাখি, আর যার সাথে কোণ উৎপন্ন নয় তাকে দেখো কি করি? উপরে সাইন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ এবং নিচে ওই কিউ কস ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, রাইট? ওকে। আমরা যদি এখান থেকে থিটা বের করতে চাই, ট্যানটাকে ওইদিকে পাঠিয়ে দিলে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড কি হবে? পি প্লাস কিউ কস আলফা। সুতরাং আমরা এই লব্ধির মান রিলেটেড এই ইকুয়েশন আগেও দেখেছি, এখনো জাস্ট আমরা একটু স্মরণীয় পর্যায়ে রেখেই আমাদের অভিযান আমরা স্টার্ট করতে পারি। ওকে, চলো চাই। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা কি এক্সাম্পল শুরু করি। একটু খেয়াল করো, এক্সাম্পল 1। দুটি সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল। তারা কিভাবে ক্রিয়াশীল হলে বা ক্রিয়া করলে তাদের লব্ধি যে কোনো
একটি ভেক্টরের মানের সমান হবে। তাহলে কি বলা হয়েছে, দুটি সমমানের ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, তারা কিভাবে ক্রিয়া করলে, ইম্পর্টেন্ট অংশ, তারা কিভাবে ক্রিয়া করলে, এটা হচ্ছে তোমাকে কোশ্চেন চাওয়া হয়েছে। কিভাবে মানে কি বলো তো দেখি। অবশ্যই এখানে চলে আসি, তাদের মধ্যবর্তী কোণের কথা বলা হয়েছে, তাই না? কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। ওকে, তাহলে আমরা এটাকে সলভ পর্যায়ে নিয়ে যাই। সলিউশন অনেক ইজি। দেখো, এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল, আমরা চিত্র আগে দিয়ে নিব। পি ভেক্টর, আমরা আমাদের যেহেতু মান বলেছে আমরা মান প্রকাশ করব। আর এই বরাবর হচ্ছে কিউ, তারা কিভাবে ক্রিয়া করলে, তার মানে কি তাদের মধ্যবর্তী কোণ, রাইট? ঠিক এই মাঝখান থেকে যেটা ক্রিয়াশীল হয় অবশ্যই আমরা সেটাকে লব্ধি বলি। তাহলে একটি ভেক্টর পি বলেছে দুটি সমমানের ভেক্টর, তাহলে কিউটাও হচ্ছে কি বলতো, পি, তাই না? তারা কিভাবে ক্রিয়া করলে, তার মানে পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ কত হলে কি বলা হয়েছে, লব্ধি যে কোনো একটা ভেক্টরের সমান হবে, হয় পি এর সমান নাই কিউ এর সমান। তাহলে পি এর সমান কিউ এর সমান যে কোনো একটা হলে কি, একটা সমান হলে কি হবে, আর সমান কি পি হবে, রাইট? তার মানে এই শর্তটা দেওয়া আছে, পি সমান কিউ এবং আলফা কত হলে, তার মানে দুটি ভেক্টর কিভাবে ক্রিয়াশীল হলে লব্ধিটা যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে, হয় পি এর সমান না কিউ এর সমান। যে কোনো একটা হওয়ার অর্থ হচ্ছে কি আর সমান পি অথবা আর সমান কিউ। তাহলে আমরা লিখে ফেলি। দেখো, আমাদের জানা আছে আজা, আমরা জানি আর সমান লব্ধির মান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা, রাইট? তাহলে আমরা এখানে সব বসিয়ে দিই। দেখো, আর সমান পি, এখানে বসাই পি স্কোয়ার, এটা হবে 2p স্কোয়ার, কারণ কিউ এর জায়গায় যদি আমরা পি বসাই চলে আসবে কিউ কস আলফা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে বর্গ করে দাও, 2p স্কোয়ার কস আলফা, এখান থেকে তোমরা যদি এদিকে নিয়ে এসে যোগ বিয়োগ করো তাহলে দেখো কস আলফা সমান হবে -হাফ। একটা বিষয় তোমরা মনে রাখবা, কারণ প্রচুর আসবে আর কি, -হাফ। কসের কত ডিগ্রির মান -হাফ? কস 120। তাহলে আলফা সমান কত হলো বলো তো, 120। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দুটি ভেক্টর কেমন ভাবে ক্রিয়াশীল হলে বলো তো দেখি, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে তাদের এই কন্ডিশন ফলো করবে। ওকে, নেক্সট। এখন এইটা দেখো, আমাদের প্রায় 3 থেকে 4 মিনিট টাইম লাগছে, রাইট? এটা কখন আমরা যখন বুয়েট অ্যাডমিশন টেস্ট রিটেন পার্ট বা তোমার এক্সামে গ নাম্বার কোশ্চেন, স্পেশালি গ নাম্বার কোশ্চেন গুলোতে আসবে, যদি আসে তখন এই ধরনের আমরা কি প্রবলেম এই রুটে ফলো করতে পারবো, রাইট? কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেখানে তোমাকে 32 সেকেন্ড টাইম দেওয়া হবে অনলি, কিংবা আদার্স ডিইউ অ্যাডমিশন টেস্ট সেখানেও তোমাকে কি ওই ধরনের টাইম দেওয়া হচ্ছে, টেকনোলজি ইউনিভার্সিটি, সেক্ষেত্রে তুমি এটা চোখের নিমেষে কিভাবে জাদু দিয়ে সলভ করবা, এই জাদুটা তোমাকে দেখতে হবে, রাইট? চলো দেখে আসি এটা আমরা চোখের নিমেষে কি করে সলভ করতে পারি। তাহলে ম্যাজিক প্রসেস, ম্যাজিক। তাহলে এই ম্যাজিকটা আমরা দেখতে চাই। দেখো, সব সমমানের বলেছে, তাই না? একটু ত্রিভুজ সূত্র দিয়ে আমরা ম্যাজিক, এটা বেসিক মানে সাধারণভাবে আমরা ইয়ে করতে পারি। ধরে নাও এটা পি, এটা কিউ, কারণ বলেছে পি সমান কিউ, তাহলে এটাও পি, রাইট? আর এটা ধরে নাও কি আর, লব্ধি আর। ওকে, একটু খেয়াল করো, যদি সবই সমান হয়ে যায়, দেখো দুটি সমমানের ভেক্টর বলেছে, তার মানে পি সমান কিউ সমান আর, সবই সমান, তাই না? তাহলে পি যতটুকু কিউ ততটুকু আর ততটুকু, তাহলে এটা অবশ্যই কি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ কত বলো তো দেখি, 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে এখন তোমাকে যেটা বলেছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে, তাহলে বলো তো দেখি পি, দেখো পি এর ডিরেকশন কোন দিকে, এইদিকে না? আর কিউ এর ডিরেকশন কি এদিকে না? ওকে সবাই, আচ্ছা তো খেয়াল করো ঘটনাটা যেটা, সেটা হচ্ছে পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণটা কত, এইটা কিনা? কারণ বলেছিলাম হেড হেড অথবা লেগ লেগের মধ্যে যে অন্তর্ভুক্ত কোণ সেটা, কারণ এটাকে যদি আমরা কি বর্ধিত করে দিই তাহলে কি লেগটা এখানে চলে আসে, দেখো একটু ঠেলা দিয়ে দাও, চলে যাবে পি ভেক্টর এদিকে। তাহলে পি আর কিউ এর এটা তখন হয়ে যাবে পি আর এটা কিউ, পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ কত, 120 ডিগ্রি। অর্থাৎ বেসিক থেকে আমরা এটা কি করতে পারি, আনসার করতে পারি। ক্লিয়ার? ওকে, এই ধরনের আমি আরেকটা এক্সাম্পল তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল 1 এর মতো আরেকটা এক্সাম্পল তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দুটি ভেক্টরের মান সমান, তারা একই বিন্দুতে কিভাবে ক্রিয়াশীল হলে
তাদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের দ্বিগুণের সমান হবে। ওকে, তোমরা কি করবা, এটা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিবা। ওকে, আমি দেখব, কারেকশন করে দিব ইনশাআল্লাহ। আমরা এখন এক্সাম্পল 3 দেখো, একটি নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের দিকের সাথে 12 কিলোমিটার পার আওয়ার বেগে কিভাবে নৌকা চালালে সোজাসুজি অপর পাড়ে পৌঁছানো যাবে। এই প্রবলেমটা আসলে আমরা স্পেশাল একটা মশলাতে আমরা রেখেছিলাম, নদী স্রোত নৌকা। সেখানে আমরা যাবতীয় নদী স্রোত নৌকা বিষয়ক যত প্রবলেম আছে সব কিন্তু আমরা পড়বো, বুঝছো। কিন্তু আমি এই প্রবলেমটা অনেক ইজি বলে মশলা 1-এ সেট করেছি, তবে তোমরা একটু ধৈর্য ধারণ করো। আমি স্পেশাল যে প্রবলেমগুলো আছে ওই মশলাতে যেহেতু ফেলে রেখেছি, ওখানে আমরা ওইগুলো সলভ করবো। চলো দেখি কেমন হয়। ফার্স্ট সলিউশন, ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা মোটামুটি একটা নদী এঁকে নিই, ধরে না 2 পাড়, এই পাড়ে গাছ। ওকে, বহমান স্রোত বয়ে চলেছে, এই নদীতে স্রোত আছে। এখন এই বরাবর স্রোত এগিয়ে চলেছে, আমি ধরলাম পি, কত, স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি স্রোতের বেগ। কিন্তু তোমাকে বলা হয়েছে সোজাসুজি অপর পাড়ে যেতে হবে, তাই না? সোজাসুজি অপর পাড় বলতে কি, এখান থেকে যে যাত্রা শুরু করো তাহলে অবশ্যই কি সোজা অপর পাড় এই জায়গা। তাহলে আসলে যদি সোজাসুজি অপর পাড়ে কোনো নৌকাকে যেতে হয়, তাহলে যদি সোজাসুজি যায় তাহলে কি ওপারে পৌঁছাবে? অবশ্যই নয়। দেখো, সোজাসুজি যেতে গেলে স্রোত বারবার ধাক্কা দিবে এদিকে, রাইট? ধাক্কা দিতে 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 কোনো এক সময় এদিকে তুলে ফেলবে। তাহলে কি করব আমরা? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এমন ভাবে চালাবো, ধরে নাও এই বরাবর চালালাম, অর্থাৎ এটা কিউটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কার বেগ? নৌকার বেগ। নৌকার বেগ। আমরা এখানে নৌকা আঁকছি না, আমরা নৌকা আমাদের স্পেশাল মশলাতে নৌকা আঁকবো। ওকে, তখন আমাদের লাগবে। তো এখন দেখো, পি এর সাথে কিউ এর একটা অন্তর্ভুক্ত কোণ, সামান্তরিক সূত্র পড়েছি আমরা, সেটা আমরা ধরলাম কি আলফা, কারণ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, রাইট? এখন বলো তো, স্রোতের বেগ আছে, নৌকার বেগ আছে, এখন এই দুই বেগ মিলিত হয়ে তোমাকে কি করবে? সোজাসুজি ঠিক এখান থেকে অপর পাড়ে নিয়ে যাবে। তাহলে পি আর কিউ এর মধ্যে যে বেগ কাজ করে সেটাকে আমরা কি বলি? লব্ধি বেগ। সেটা হচ্ছে আর, রাইট? লব্ধি বেগ ওপারে নিয়ে চলে যাবে। তাহলে এখন বলো তো, লব্ধি পি এর সাথে কত কোণে ক্রিয়াশীল? যেহেতু সোজাসুজি বলেছে, তাহলে এটা থিটা এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? বলা হয়েছে কিভাবে নৌকা চালালে, কার সাথে? স্রোতের বেগের সাথে। তাহলে স্রোতের বেগের সাথে দেখো আলফা কোণে যদি নৌকা চালায় তাহলে ঠিক নৌকাকে ওপারে নিয়ে যাবে। তাহলে আমাদের টার্গেটটা কি বলো তো দেখি? আলফা নির্ণয়, রাইট? তাহলে চলে যাই, যা শিখেছি সেখানে যা আমরা জানি লব্ধির দিক নির্ণয় tan থিটা। বলতো, লব্ধি থিটা কোণ উৎপন্ন করেছে পি এর সাথে, করেনি কিউ এর সাথে, তাহলে কি লিখবো? কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা, রাইট? তাহলে এদিকে চলে যাই আমরা, tan থিটা মানে 90 ডিগ্রি। দেখো কোশ্চিনে দেওয়া আছে থিটা হচ্ছে 90 ডিগ্রি, কিউ তো আমাদের দেওয়া আছে কত? 12 সাইন আলফা, পি তো আমাদের দেওয়া আছে, পি আমাদের দেওয়া আছে 6 প্লাস কিউ 12 কস আলফা। tan 90 1/0, রাইট? ইনফিনিটি, tan 90 ইনফিনিটি, তার মানে কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে, আমি 1/0 দিয়ে ভাগ করলাম। সাইন আলফা ডিভাইডেড 6 প্লাস 12 কস আলফা। তাহলে এখানে 6 প্লাস 12 কস আলফা ইজ ইকুয়াল 0। 12 কস আলফা ইজ ইকুয়াল -6। কস আলফা সমান কি হবে? -হাফ। কস -হাফ এর মান কত বলো তো দেখি? কিছুক্ষণ আগে শিখলাম 120 ডিগ্রি। তাহলে উভয় সাইড থেকে কস কস তুলে দিলে কি পাই বলো দেখি? আলফা সমান 120। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা দেখো এটা করেছি 5 মিনিটে, রাইট? তার মানে এটা হচ্ছে আমাদের লজিক প্রসেস। কিন্তু কি এমসিকিউ আসলে তো এত টাইম ব্যয় করার আমাদের টাইম নেই। ওকে, তখন আমরা কি করব? ম্যাজিকে যেতে হবে। চলো দেখে নিই ম্যাজিক কি। তাহলে ম্যাজিক প্রসেস, ম্যাজিক cos আলফা ইজ ইকুয়াল মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড নৌকার বেগ। এটা মনে রাখবা, তাহলে হয়ে যাবে। বলো তো দেখি, কোশ্চেনে স্রোতের বেগ কত আছে?
6, নৌকার বেগ কত আছে বলো তো দেখি, 12, তাহলে কত মাইনাস হাফ, কস কত ডিগ্রির মান মাইনাস হাফ, কস হচ্ছে 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে আলফা সমান কত বলো তো 120 ডিগ্রি। ওকে, দেখো 5 সেকেন্ডে হয়ে গেছে, 5 মিনিটের আমাদের দরকার নেই। এখন ক্ষেত্রফল দেখো, পি ও কিউ ভেক্টর দ্বয় অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর যখন আলফা কোণে ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধি হয় 2n + 1 √p² + q²। আবার যখন 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে ক্রিয়াশীল হয় তখন লব্ধি 2n - 1 √p² + q² হয়। তোমাকে এখন বলা হয়েছে tan আলফা সমান হট, অর্থাৎ এখান থেকে tan আলফা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আননোন প্রবলেম। ওকে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে সাধারণত দেখা যায় এই ধরনের প্রবলেমগুলো দেয়। সুতরাং কখনো কখনো আমাদের কি এমন কিছু অর্জন করা উচিত যে কোনো মোমেন্ট থেকে আমাদের নিজেকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, কারণ ইদানিং যে কোশ্চেনগুলো করা হয় সেই কোশ্চেনগুলো কিন্তু ওই বেসগুলো থেকেই করা হয়। তো দেখা যাক, চলো দেখি কিভাবে সলভ করতে হয়। সলিউশন, ফার্স্ট অংশে একটু খেয়াল করো, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। যখন তাদের মধ্যবর্তী কোণ আলফা তখন যে লব্ধিটা বলা হয়েছে, এই যে লব্ধি, এই লব্ধি আর যদি আমরা ধরি, আরটা কত বলতো, বলা হয়েছে 2n + 1 √p² + q², রাইট? তাহলে ফার্স্ট অংশ পর্যন্ত এখান থেকে শুরু করে এই ফার্স্ট অংশ পর্যন্ত আমরা একটু দেখি সলভ করি। তাহলে বলতো আমরা জানি কি জানি, r সমান √p² q² 2pq, মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, cos আলফা, তাই না? তাহলে r মানে কত দেওয়া আছে বলতো, 2n + 1 √p² + q², আর ডান সাইডে আছে p² q² 2pq cos আলফা। তো বলো তো দেখি, বোথ সাইডে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি হবে, 2n + 1 হোল স্কয়ার p² q², রাইট? এটা হবে p² q² 2pq cos আলফা, তাই না? আচ্ছা, এখন দেখো এইটুকু অংশটা a + b হোল স্কয়ারে আমরা ভেঙে দিতে পারি, ছোট্টকালের সেই পড়ালেখা। তাহলে 2n + 1 হোল স্কয়ার, এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, 4n² + 4n + 1, সাথে আছে গুণ অবস্থায় p² q², ডান সাইডে কি আছে বলো তো দেখি, p² q² 2pq cos আলফা, তাই না? এখন এখানে একটু কারিশমা করে লিখি আমরা, এই অংশ থেকে কি কমন আসে বলো তো, এই অংশ থেকে দেখো 4n কমন আসে, 4n কমন আসলে হয় n + 1, এর সাথে আমরা p² + q² কে গুণ করে দিতে পারি, তাহলে p² + q², এটাকে গুণ করে দিলাম, হ্যাঁ, প্লাস দেখো 1 আছে, 1 এর সাথে আমরা এক্সট্রা ভাবে আবার p² + q² কে গুণ করতে পারি, তাহলে p² q² p² 2pq cos আলফা। সিম্পলি বিষয় এখানে জাস্ট 4n যদি আমরা এখানে দুই জায়গা থেকে কমন নিই 4n, তাহলে এই অংশে হয় হচ্ছে n আর এখানে 1, তাহলে 4n কমন নিলে n + 1, ওর সাথে p² q² গুণ প্লাস কি 1 এর সাথে আবার p² q²। তো দেখো তো কাটাকাটি কেটে যাক, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি বলো তো দেখি, 4n n + 1 p² q² 2pq cos আলফা, রাইট? তাহলে এইটাকে আমরা কি করতে পারি, একটা সমীকরণ দিয়ে রেখে দিতে পারি, ধরে নাও এটা 1 নং ইকুয়েশন। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, আবার যদি 90 - আলফা কোণে ক্রিয়াশীল হয় লব্ধি হয় এত, তাই না? তাহলে আমরা কি করতে পারি, সেকেন্ড স্টেপে দেখো চিত্রটা আমি এঁকে দিই, এদিকে p এদিকে q, এখন এই মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই যে লব্ধি, এই লব্ধি যে আর হবে কত হবে বলো তো, লব্ধিটা তখন হবে হচ্ছে 2n - 1 √p² q², তাহলে 2n - 1 √p² q², তাই না? স্বাভাবিক অর্থে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কি ঘটনাটা দাঁড়াবে বলো তো দেখি, চলে আসি এদিকে, আমরা জানি
তাহলে কি আর সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? কারণ দেখো তো মধ্যবর্তী কোণ কত, 90 মাইনাস আলফা। তাহলে আমরা কি করতে পারি, একবারে লিখি আর স্কোয়ার, আচ্ছা এটা সমান আমরা বসিয়ে দিই, কত দেওয়া আছে বলো তো, 2n মাইনাস 1 রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এটা কত, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos 90 মাইনাস আলফা, এটা কি হবে বলো তো, সাইন আলফা, কারণ কি ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার করে দিই 2n মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। ওই ছোট্ট কালের পড়ালেখা এখানে ভেঙে দাও, ভেঙে দিলে কি এই কন্ডিশনে আসবে, কি হবে 4n স্কোয়ার মাইনাস 4n প্লাস 1, দেখো a মাইনাস b হোল স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, দেখো কিউ স্কোয়ার 2pq, এটা কিন্তু সাইন আলফা হবে, সরি সাইন আলফা, সাইন আলফা, ওকে। আচ্ছা তাহলে এখান থেকে 4n কমন নাও, n মাইনাস 1 এর সাথে আসবে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর 1 এইটুকু অংশে আমরা ব্যবহার করেছি, আর 1 যদি এর সাথে গুণ করি তাহলে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq সাইন আলফা, কাটাকাটি। তাহলে আমরা কি পেলাম, 4n n মাইনাস 1 পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq সাইন আলফা। এই দেখো পেয়ে গেছি আমরা, কত নম্বর, 2 নম্বর ইকুয়েশন। এখন tan আলফা এসে, তাই না? তাহলে তুমি একটু খেয়াল করলেই তুমি দেখতে পাচ্ছ, তাহলে 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, 2 ভাগ 1, তাহলে কি দাঁড়ায় বলো তো দেখি, ওই যে 2pq সাইন আলফা, আর নিচে কত হবে, এই সাইডে 2pq cos আলফা, এই সাইডে আছে 4n n প্লাস 1 পি স্কোয়ার কিউ স্কোয়ার, সরি ওটা আগে নিলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, আর 4n n প্লাস 1 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কাটাকাটি, সব কাটাকাটি করে দাও, দেখো কি হবে, সাইন বাই কস মানে কি tan আলফা ইজ ইকুয়াল n মাইনাস 1 ডিভাইডেড n প্লাস 1। অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তোমরা অবশ্যই কি ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, আমরা এখন আরো একটা প্রবলেম দেখব, एग्जांपल 5। দুটি ভেক্টরের একটি অপরটির 2/√3 গুণ হলে বৃহত্তর ভেক্টরটির সাথে এদের লব্ধির সর্বোচ্চ নতি কোণের মান কত? ওকে, তো এই প্রবলেমটা সলভের জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্র, যেটা আমি তোমাদের অবশ্য থিওরিটিক্যাল টার্ম পড়ানোর সময় দেখিয়েছি, তারপরও কি আমি আরেকটু আলোচনা করে নিই এই সাইডে মাইন্ডেড। ত্রিভুজের সাইন সূত্র কেমন ছিল বলো তো, ধরে নাও এ বি সি, এ কোণের বিপরীত বাহু ছিল হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীত বাহু এটা বি কোণ, বি কোণের বিপরীত বাহু ছিল বি বাহু, সি কোণের বিপরীত বাহু ছিল সি বাহু, রাইট? তার মানে কি ঘটনা ছিল, যখন এ বাহু নিব তখন তার বিপরীত কোণের সাইন দিয়ে কি করব আমরা, ভাগ করব, রাইট? ইজ ইকুয়াল, যখন বি, দেখো বি বাহু নিব তখন তার বিপরীত কোণ বি কোণ, তাহলে বি সাইন বি দিয়ে ভাগ, সি সাইন সি দিয়ে ভাগ। ওকে, আচ্ছা চলো দেখি এই প্রবলেমটা আমরা এখন সলভ করে ফেলি। সলিউশন, তো আমরা দুটি ভেক্টর নিয়ে নিই, যেহেতু দুটি ভেক্টরের কথা বলেছে আমরা একটা সামান্তরিক কল্পনা করি, কারণ আমাদের সামান্তরিক চলছে, রাইট? এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল যেটা হচ্ছে পি ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল সেটা হচ্ছে কিউ ভেক্টর। ওকে, দুটি ভেক্টরের একটি অপরটির 2/√3 গুণ, তাহলে আমরা ধরলাম কিউ ভেক্টরটা অপর ভেক্টর, অপরটি যেটা বলেছে অপরটি ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে একটি ভেক্টরকে বলো তো পি ভেক্টর, কত গুণ, 2/√3 কিউ। ওকে, তাহলে পিটা কত হবে, 2/√3 গুণ, এই দেখো বলেছে। তাহলে একটি ভেক্টর, এটা একটি ভেক্টর কি হবে, অপর ভেক্টরটার অপর ভেক্টর কিউ 2/√3 গুণ। এখন খেয়াল করো এই যে লব্ধি, তাই না,
ওকে, তাহলে এই যে লব্ধি এটা কি বলতো আর। তাহলে এটা যদি আর হয়, এটা দেখো এটা কিউ হলে এটা কি হবে, অবশ্যই কিউ। আমরা ভেক্টরের মান বিবেচনা করছি, ভেক্টরের এই জন্য সাইন ব্যবহার করি নাই। আমরা ধরলাম লব্ধি আর এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল, এই কোণটা আমি ধরলাম আলফা কোণ, এই কোণটা আলফা কোণ, সমস্যা নেই, কারণ কিউ এর সাথে আমি আর এর আলফা কোণ ধরেছি, এটা একটু ধরে নিয়েছি, বলি না যে পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, রাইট। তাহলে এই কোণ যদি আলফা কোণ হয় একান্তর কোণ হিসেবে অবশ্যই মাস্ট বি এটা আলফা হতে হবে, তাই না? ক্লিয়ার? তাহলে দেখো অনায়াসে আমরা একটা সাইন সূত্র এখানে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে এখানে যদি আমি ও এ বি সি এই সামান্তরিক ধরি, তাহলে খেয়াল করো ও এ বিতে সাইন সূত্র প্রয়োগে, সাইন সূত্র প্রয়োগে এখানে সাইন সূত্র প্রয়োগ করা যাবে, কোনো ধরনের প্রবলেম নাই। তাহলে একটু খেয়াল করেন তো, আমরা যদি পি লিখি তাহলে কি লিখতে পারবো, সাইন আলফা দিয়ে ভাগ করব, কারণ এই যে বাহু, এই বাহুটার অপোজিট কোণকে আলফা, তাহলে যখন পি নিব তখন আমরা কি করব বলতো, সাইন আলফা দিয়ে ভাগ করব। যখন আমরা কিউ নিব তখন কিউ এর সাথে কোণ নেই কোণটা বলতো, থিটা, তাহলে কিউ যখন নিব তখন আমরা কি করব, সাইন থিটা দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে একটু আমরা এখানে বসিয়ে দিই 2/√3 কিউ সাইন আলফা কিউ সাইন থিটা, হতে পারে না? অবশ্যই পারে। তাহলে কাটাকাটি, কিউ কিউ কেটে দাও, যদি কিউ কিউ কেটে দাও তাহলে কি ঘটনাটা ঘটবে বলো দেখি, এখানে সাইন থিটা সমান হবে √3/2 সাইন আলফা, তাই না? এখন ঘটনা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, বলেছে লব্ধির সর্বোচ্চ নতিকোণের মান কত, তার মানে লব্ধির সর্বোচ্চ নতিকোণ, দেখো প্রথম ভেক্টরের সাথে পি এর সাথে লব্ধির নতিকোণ হচ্ছে থিটা, তাই না? তো থিটা কোণটা কি হতে হবে, সর্বোচ্চ হতে হবে। তাহলে সাইন থিটা এটা সর্বোচ্চ হতে হবে, কোন শর্তে, √3/2 হচ্ছে কনস্ট্যান্ট মান, কিন্তু এই সাইন আলফাটা যদি কি সর্বোচ্চ হয়ে পড়ে তাহলে কি এই সাইন থিটাটাও কি সর্বোচ্চ হয়ে পড়বে, রাইট? কারণ সমানুপাতিক রিলেশন। তাহলে বলো তো যদি কি হয়, সাইন আলফা সমান 1 হয়, কারণ সাইনের সর্বোচ্চ মান কি 1, তাহলে সাইন আলফা যদি কি সর্বোচ্চ হয়ে পড়ে হয়, তবে সাইন থিটা এর মান সর্বোচ্চ হবে, রাইট? ক্লিয়ার সবাই? কারণ এই মানটা যদি 1 বানাতে পারি তাহলে এটা কি হবে, সর্বোচ্চ হয়ে পড়বে, কারণ সাইনের সর্বোচ্চ মান কি +1। তাহলে আমরা কি লিখতে পারি কি বলতো, সাইন থিটা ইজ ইকুয়াল √3/2, কারণ এটার মান হচ্ছে যেহেতু 1। তাহলে সাইন √3/2 কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে থিটা কত বলতো, 60 ডিগ্রি। লব্ধির কত কোণ নতিকোণের মান সর্বোচ্চ হবে বলতো দেখি, লব্ধির সর্বোচ্চ নতিকোণের মান কত, তাহলে সর্বোচ্চ নতিকোণ কত হবে এই শর্তে 60 ডিগ্রি। ওকে, আরো একটা সমসাময়িক এক্সাম্পল করতে চাই, একটু খেয়াল করো, একই রকম এক্সাম্পল 6, দুটি বলের যোগফল 18 একক, হ্যাঁ, এদের লব্ধি 12 একক, যদি লব্ধি বল প্রথম বলের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তবে বল দ্বয়ের মান নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্ট সলিউশন পর্যায়ে যাই। এখানে কিছু ডাটা দেওয়া আছে যেগুলো আমরা সাইড নোটে দিতে পারি, সাইড নোট। দেখো দুটি বল আমি ধরলাম পি আর কিউ, তাহলে পি প্লাস কিউ এর যোগফল দেওয়া আছে 18 একক। ওকে, এটা 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। লব্ধি, আমরা লব্ধি যেহেতু আর ধরছি তাহলে লব্ধি আর দেওয়া আছে 12 একক, এটা কোশ্চেনে দেওয়া আছে। এখন খেয়াল করো, পি একটা বল, এই পি বলের সাথে প্রথম বলের সাথে লব্ধি কত কোণে ক্রিয়াশীল, 90 ডিগ্রি, তার মানে পি এর সাথে লব্ধি অবশ্যই এই বরাবর ক্রিয়াশীল হবে, মানে এটা আর কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির সাথে প্রথম বলের যে কোণ সেটাকে আমরা থিটা ধরেছিলাম, দেখো সামান্তরিক সূত্রে মনে আছে? ওকে, তাহলে লব্ধি দুটি বলের মাঝখানে থাকে, দুটি ভেক্টরের মাঝে ক্রিয়াশীল হয় সাধারণত, আমরা দেখেছি। আমরা কিন্তু কিউকে এর মাঝে ক্রিয়াশীল হতে দিতে পারি না, তাহলে কিউ কি একটু এইদিকে ক্রিয়াশীল, হ্যাঁ, এদিকে ক্রিয়াশীল কিউ। তাহলে পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ কত, আমরা ধরেছি যে এটা সামান্তরিক সূত্রে আলফা, তাহলে আলফা দিয়ে দিলাম। তো দেখো তো আমাদের কি একটা সামান্তরিক সূত্র তৈরি হয়ে গেছে না? গেছে।
এখন দেখো তো দেখি এখান থেকে আমরা জানি tan theta is equal q sin alpha divided p plus q cos alpha। আমাদের এই সূত্র জানা আছে, এখানে tan কত 90 ডিগ্রি দেওয়া আছে, q sin alpha divided p plus q cos alpha। tan 90 ইনফিনিটি, তার মানে 1/0 আমরা লিখতে পারি, তাহলে q sin alpha divided p plus q cos alpha। ওকে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি q cos alpha সমান আমরা কি মাইনাস p পেতে পারি। আচ্ছা থেকে যাক, আমরা এখান থেকে কোনো রেজাল্ট পেলাম না, এই জন্য হতাশ হওয়ার দরকার নেই, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা আবার জানি আজা আমরা আবার জানি, ওকে, আবার জানি কি r সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ cos আলফা, তাই না? আচ্ছা, এখন বলো তো দেখি লব্ধি কত দেওয়া আছে? লব্ধি দেওয়া আছে 12 স্কোয়ার, একবারে লিখে দিই পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p। কিউ মানে কত পেয়েছি বলো তো? এই যে কিউ মানে হচ্ছে মাইনাস পি, তাহলে মাইনাস পি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি 144, এটা হবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ক্যালকুলেশন করো এটা চলে আসবে, তাহলে 144 কিউ প্লাস পিউ কিউ মাইনাস পিউ, রাইট? তাহলে 144, দেখো পি প্লাস কিউ বা কিউ প্লাস পিউ, ওই দেখো 18 দেওয়া আছে, তাহলে এখানে 18 নিয়ে আসতে পারি, 18 কিউ মাইনাস পিউ। তাহলে আমরা কি কিউ মাইনাস পিউ সমান কি, এখানে ক্যালকুলেশন 18 দিয়ে ভাগ করে দাও, 8 খুঁজে পাবো। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে দিই 2 নং, ওখানে 1 নং দিয়েছি, এখানে 2 নং ইকুয়েশন। এখন আমরা অতি সহজেই কি বলদ্বয়ের মান নির্ণয় করতে পারি, পি আর কিউ নির্ণয় করতে পারি, রাইট? তাহলে কি হবে বলতো, 1 যোগ 2 যদি করা যায়, পি প্লাস কিউ সমান 18, কিউ মাইনাস পি সমান 8। এখান থেকে এটা কেটে যাক, কিউ সমান পাবো হচ্ছে 13 একক। এখন আমরা এটা নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে যদি বসিয়ে দিই, ধরে নাও কি 1 নং ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এখান থেকে পি সমান পাবো আমরা হচ্ছে 5 একক। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পি এর মান হচ্ছে কত, 5 একক, এটা একটা বলের মান, কিউ এর মান হচ্ছে কি 13 একক। আনসার। ওকে, অনুরূপ 3টা তোমাদের জন্য বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে, এইচডব্লিউ, এটা এইচডব্লিউ 3টা। খেয়াল করো, দুটি ভেক্টরের লব্ধি একটির সাথে লম্ব হয় এবং অপরটির মানের 1/3 সমান হয়, ভেক্টর দ্বয়ের অনুপাত কত? একটু বুঝে বুঝে তোমরা অবশ্যই কি করবা, সলভ করে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। হ্যাঁ, এটার অনুপাত কত? আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি আনসারটা দিয়ে দিচ্ছি, 2√2:3, এটা হবে এর আনসার। দুটি বলের অনুপাত 3:5, এদের লব্ধি 35 নিউটন, বলদ্বয় পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে বলদ্বয়ের মান নির্ণয় করো। ওকে, তোমাদের সুবিধার্থে আমি এদিকে আনসারটা দিয়ে দিচ্ছি। একটা বলের মান হবে 50 নিউটন আর একটা হবে হচ্ছে 25 নিউটন। ওকে, দুটি বল পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ, এদের লব্ধি হচ্ছে এটা দেওয়া আছে। হ্যাঁ, বলদ্বয়ের মধ্যকার কোণ কত? তো এটা তোমরা নির্ণয় করবা, এটা আসবে 60 ডিগ্রি। অবশ্যই তোমরা নির্ণয় করে কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। ওকে, ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখতে চাই। एग्जांपल 10, দেখো কোনো বিন্দুতে দুইটি ভেক্টর ক্রিয়ারত, এদের একটির মান দ্বিগুণ করে অপরটিকে 16 একক বৃদ্ধি করা হলে লব্ধি অপরিবর্তিত থাকে, শেষ ভেক্টরটির মান কত তা নির্ণয় করো। অনেক ইজি, আমরা একটু খেয়াল করি। দেখো ফার্স্ট স্টেপ, প্রথম ক্ষেত্রে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এদের মধ্যকার কোণ আলফা, লব্ধি হচ্ছে আর, লব্ধি প্রথম ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। ওকে, তাহলে আমরা যেটা জানি আজা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা, রাইট? এটা একটা। এবার তোমরা খেয়াল করো, সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে, যদি একটির মানকে দ্বিগুণ করা হয়, তার মানে পি কে যদি দ্বিগুণ করি, দেখো পি কে আমরা দ্বিগুণ বড় করে দিলাম আগের চেয়েও, মানে 2p। ওকে, তাহলে কিউ 16 একক বেড়ে যায়, মানে অপরটা 16 একক বেড়ে যায়, তাহলে কিউটা 16 একক বেড়ে যাবে, তাহলে কিউটাকে আমি 16 একক বাড়িয়ে দিলাম,
কিউ প্লাস 16। কিন্তু আগের মতোই ক্রিয়াশীল, লব্ধি যা ছিল তাই, অপরিবর্তিত আর এবং থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি ট্যান থিটা সমান, দেখো কিউ প্লাস 16, এখানে শুধু কিউ নেই, কিউ প্লাস 16 সাইন আলফা ডিভাইডেড 2p প্লাস কিউ প্লাস 16 কজ আলফা, 2 নং। ওকে, তাহলে বামে দেখো 1 আর 2 এর দেখো বাম সাইডে আমরা সেম দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 1 আর 2 যদি তুলনা করি, 1 2 হতে আমরা যদি তুলনা করে পাই তাহলে লিখতে পারি কি বলতো, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা কিউ প্লাস 16 সাইন আলফা, রাইট, 2p কিউ প্লাস 16 কজ আলফা। তাহলে আমরা এখানে সাইন সাইন তুলে দিই, তাহলে কিউ ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা কিউ প্লাস 16 2p, আমরা এখান থেকে গুণ করে দিই, কিউ কজ আলফা 16 কজ আলফা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করি, এটার সাথে এটা গুণ করি, 2p কিউ হলো, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে কিউ স্কোয়ার কজ আলফা, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 16 কিউ কজ আলফা, রাইট। এখন এদিকে এদিকে গুণ করি, পি দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে পি কিউ প্লাস 16p। এখন আমরা কিউ কজ আলফা দিয়ে গুণ করি, তাহলে কিউ স্কোয়ার কজ আলফা প্লাস কত হবে 16 কিউ কজ আলফা। ওকে, তাহলে দেখো পি কিউ আর এদিকে দুইটা পি কিউ, তাহলে একটা পি কিউ হবে, কিউ স্কোয়ার কজ আলফা কিউ স্কোয়ার কজ আলফা কেটে দিলাম, এখানে 16 কজ আলফা 16 কজ আলফা কেটে দিলাম, হ্যাঁ, আর ওইদিকে আছে হচ্ছে আমাদের 16p। তাহলে কিউ সমান কত বলো তো, 16 একক। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা ম্যাজিক প্রসেসে আনসার করতে চাই, ওকে, কারণ এত বড় কোয়েশ্চেন কখনো কখনো দেখা যায় টেকনোলজি ইউনিভার্সিটিগুলোতে এগুলো আসে, বুঝছো? তো সেক্ষেত্রে আমরা এমসিকিউ আনসার করতে গেলে কি করব, আমরা একটু ম্যাজিক প্রসেস ফলো করব, ম্যাজিক। এটা লজিক আর আমরা এখন ম্যাজিকে যেতে চাই। একটু খেয়াল করো, ফার্স্টে ছিল পি ভেক্টর কিউ ভেক্টর, ওকে, মধ্যে কোণ ছিল হচ্ছে আলফা, লব্ধি ছিল কত আর, এবং এটা ছিল থিটা। পরবর্তীতে যেটা করা হয়েছে, এই পিটাকে বৃদ্ধি করেছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ বাড়িয়ে দাও, তার মানে পরবর্তী হলো 2p, কিন্তু সেক্ষেত্রে এটাও বৃদ্ধি পেয়েছে, কতটুকু, কিউ প্লাস 16 হয়েছে এটা পরবর্তীতে, কিন্তু এই লব্ধি কিন্তু ঠিক থেকে গেছে। তার মানে যদি আমরা কি সামান্তরিক তৈরি করি তাহলে কি হবে, দেখা যাবে কি লব্ধি কি ঠিক। তো এখন তোমরা খেয়াল করো, আগের ক্ষেত্রে সামান্তরিক ছিল এই কন্ডিশনে, আমরা যদি বিবেচনা করি পি আর কিউ দিয়ে সামান্তরিক ছিল এটা, আর এখন যদি সামান্তরিক আমরা বিবেচনা করি তাহলে এই কন্ডিশন হয়ে যাচ্ছে, তাই না? এখন ওটা যদি তোমরা যদি এইটাকে কিউ মনে করো, এটাকে হবে কিউ, তাহলে এই অংশটা কত হবে, কিউ প্লাস 16, তাই না? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, তোমরা যখন বন্টন সূত্র পড়েছো, বন্টন সূত্র থেকে আমরা কি এখানে ধারণাটা পেতে পারি, দেখো এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ, কারণ এই কোণ দুইটা ত্রিভুজের জন্য সেম, এই কোণ সেম, ওকে। তো এখন তাহলে আমরা কি লিখতে পারি, সদৃশকোণী ত্রিভুজ হলে এই দুই বাহুর অনুপাত সমান এই দুই বাহুর অনুপাত, রাইট। তাহলে দেখো পি ডিভাইডেড 2p কিউ ডিভাইডেড কিউ প্লাস 16, তাই না? ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হবে হাফ আর এটা হবে কিউ প্লাস 16। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি 2q ইজ ইকুয়াল কিউ প্লাস 16, তাহলে কিউ সমান কত, 16। দেখো অতি অনায়াসে কি আমরা আনসার করে ফেলতে পারি, এটাও 16, ওটা কি ঝটপট 16 এসেছে, রাইট। ওকে ওকে, এখন তোমরা খেয়াল করো এক্সাম্পল 11, কোনো বিন্দুতে ক্রিয়ারত 3p ও 2p বলদ্বয়ের লব্ধি হচ্ছে r। প্রথম এই বলটাকে যদি দ্বিগুণ করা যায় তাহলে লব্ধি এই r কিন্তু দ্বিগুণ হয়ে পড়ে, মানে পরিবর্তিত কন্ডিশন চলে যায়, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত তা নির্ণয় করো। ওকে, তো আমি তোমাদের সুবিধার্থে এখানে আমি আনসারটা দিয়ে দিচ্ছি 120 ডিগ্রি, এটা তোমরা করবা তোমাদের জন্য HW। ওকে, কারণ মাঝে মধ্যে তোমাদের একটু ব্যস্ত রাখতে হবে, এই জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, ডোন্ট মাইন্ড। আরও একটা সুপার হিট প্রবলেম, একটু খেয়াল করো,
এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগে বস্তুটি এ ত্বরণে ত্বরণিত, যে কোনো ভরের বস্তু এম ভরের। এখানে বস্তুর তিনটি সমবল F1 F2 F3 F, তার মানে F1 F2 F3 নিম্নের চিত্র অনুযায়ী প্রযুক্ত হলে, মানে এই চিত্র অনুযায়ী প্রযুক্ত হচ্ছে তিন দিকে। ওকে, এখন বলা হচ্ছে এই সিস্টেমে তখন ত্বরণ কত, তার মানে এমনিতেই এফ বল প্রয়োগ করে এ ত্বরণে ত্বরান্বিত হচ্ছে। ওকে, এম ভরের বস্তু, কিন্তু এই সিস্টেমে যদি কি বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। চলো যাই দেখি, অনেক ইম্পর্টেন্ট ভিভিআই। ওকে, হট একটা প্রবলেম। সলিউশন ফার্স্টে বলো তো, আমরা লিখতে পারি, দেখো তো, এ সমান এফ ডিভাইডেড এম, নিউটনের সেকেন্ড ল থেকে, রাইট, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম, কারণ এই ফার্স্ট অংশের জন্য। ওকে, ত্বরণটা এত। এখন এই ক্ষেত্রে একটু খেয়াল করো তো, F1 এবং F2 বলের মধ্যে কোণ কত বলো তো? 90 ডিগ্রি, তাই না? আবার দেখো এই F3 বল ক্রিয়াশীল, তাহলে এখানে তিনটা বল মিলে একটা নতুন লব্ধি তৈরি হবে। ওকে, তাহলে ওই লব্ধি বল এখানে কাজ করবে। তাহলে দেখা যাক, এই দুইটা বলের আমরা লব্ধি নির্ণয় করি, তাহলে এই দুইটা বলের লব্ধি অর্থাৎ এই বল আর এই বলের লব্ধি এই বরাবর ক্রিয়াশীল, তাই না? ওকে, তাহলে F12 ধরে নিলাম। দেখো তো এদের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা F12 বের করি, রুট ওভার কত? F1 স্কোয়ার F2 স্কোয়ার টু F1 F2 cos 90। এই বলো cos 90 এর মান কত? 0, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি, বলো F1 এর মান কত? F1 এর মান দেখো F, F1 এর মান F, F2 এর মানও F, তাহলে কি F স্কোয়ার লাস্ট ওভারঅল কত পেলাম বলো দেখি? 2F স্কোয়ার অর্থাৎ রুট 2F, তাই না? এটা আমরা পেলাম। এখন বলো তো, এই সিস্টেমে এই দুইটা বল মিলে একটা বল তৈরি হলো। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে এই বলটা আর এই বলটা এখন এই সিস্টেমে অবস্থান করছে। তাহলে এই দুইটা বলের মধ্যে কোণ কত বলো তো? 180 ডিগ্রি। তাহলে এই দুইটা বলের একটা লব্ধি খুঁজে পাবো। তাহলে এই দুইটা বলের একটা লব্ধি, তার মানে এফ নেট ফোর্স এই সিস্টেমের কত হবে বলো তো দেখি? সেটা আমরা লিখতে পারি F12 মাইনাস F3, তাই না? তাহলে বলো তো, কারণ F12 কি বড়, দেখো তো F12 বড়, কারণ রুট 3F আর F3 এর মান কত? F, এই জন্য আমরা কি F12 কে ফার্স্টে বসিয়েছি, F3। এখন বলো তো আমরা এখানে বসিয়ে দিই রুট 2F, এই যে রুট 2F, আর এই F3 এর মান কত বলো তো? F। তাহলে এখান থেকে আমরা টোটাল কত পেলাম বলো তো? F কমন নিলে রুট 2 মাইনাস 1, তাই না? নিট ফোর্স পেয়েছি। এখন বলো তো আমরা এই সিস্টেমের ক্ষেত্রে ত্বরণ চাই, তাহলে পরিবর্তিত ত্বরণ, তাই লিখি পরিবর্তিত ত্বরণ এ প্রাইম। কি লিখতে পারি? F নিট ডিভাইডেড এম, তার মানে ওই এম ভারের বস্তুর উপরই কি প্রযুক্ত হয়েছে। তাহলে এখানে F নিট কত পেয়েছি? এইটা লিখি রুট 2 মাইনাস 1 F আর M। বলো তো F বাই M মানে কত? A না? তাহলে আমরা F বাই M সমান কি A লিখতে পারি, রুট 2 মাইনাস 1 ইন্টু A। তাহলে পরবর্তীতে যে ত্বরণ হবে, অর্থাৎ বলা হয়েছে প্রযুক্ত হলে কত ত্বরণ, মানে এই বল এই সিস্টেম প্রযুক্ত হলে ত্বরণ হবে এত। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। মনে রাখো, অনেক ইম্পর্টেন্ট প্রবলেমটা। এখন দেখো সুপার একটা প্রবলেম তোমাদের সামনে রাখা হয়েছে, সেটা এক্সাম্পল 13। একটি খোলা মাঠে মোটর বাইক প্রদক্ষিণ করছিল। মোটর বাইকটি প্রতি 500 মিটার দূরত্ব অতিক্রমণের পর বাম দিকে 60 ডিগ্রি কোণে বাঁক নেয়। কিছু কোশ্চেন তোমার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। 1 নম্বর কতে বলা হয়েছে একটি বাঁক থেকে যাত্রা শুরুর পর তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম বাঁকের সরণ কত? নেক্সট, মোট অতিক্রম এর জন্য দূরত্ব কত? অষ্টম বাঁক অতিক্রম করলে মোট দূরত্ব কত হবে? সরণ ও দূরত্বের মধ্যে তুলনা করো। ওকে, তাহলে আমরা এই যে বাঁকের সিস্টেমটা একটা চিত্র দ্বারা আমরা একটু বুঝে নিই। চলো দেখি। তো খেয়াল করো, এখান থেকে মোটর বাইকটা যাত্রা শুরু করেছে।
ও থেকে যাত্রা শুরু করেছে, ও থেকে পি পর্যন্ত গেছে কত 500 মিটার, হ্যাঁ 500 মিটার। তারপর এদিকে না গিয়ে বাঁক নিয়েছে, এদিকে বাঁক নিয়েছে। দেখো যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু বাঁক নিয়েছে বাম দিকে, কারণ বাম দিকে 60 ডিগ্রি কোণে বাঁকের কথা বলেছে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এদিকে গেছে, কিউ পর্যন্ত গেল, হ্যাঁ। এরপর পি থেকে কিউ পর্যন্ত মানে 500 মিটার গেল। আবার 500 মিটার যাওয়ার পর আবার দেখো বাম দিকে বাঁক নাই, বাম দিকে বাঁক নাই, এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে না যেয়ে দেখো বাম দিকে বাঁক নিয়েছে, মানে এইদিকে গেছে, মানে এটা 60 ডিগ্রি কোণে বাঁক নিয়েছে। যে ধরে নাও আর এ পৌঁছিয়েছে, হ্যাঁ আর এ কিউ থেকে আর পর্যন্ত গেছে 500 মিটারে, আবার দেখো বাঁক নিয়েছে বাম দিকে, তার মানে এইদিকে না গিয়ে 60 ডিগ্রি কোণে আবার বাঁক নিয়েছে, এদিকে না গিয়ে, তাহলে 60 ডিগ্রি কোণে বাম দিকে বাঁক। এই পর্যন্ত এটা হচ্ছে 500 মিটার। আবার দেখো সোজা না গিয়ে আবার বাম দিকে বাঁক নিয়েছে, কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে। এইভাবে বাঁক নিয়েছে, 500 মিটার দূরত্ব অতিক্রম করলো, এটা আর এটা এস, এই বিন্দু। এখানে সোজা এখন না গিয়ে আবার দেখো বাম দিকে বাঁক নিয়ে আবার পুনরায় গেছে ওই বিন্দুতেই, ও বিন্দুতে আবার কি বাঁক নিবে, তাহলে এটা কত 60 ডিগ্রি কোণে বাম দিকে বাঁক নিয়ে ওইদিকে গেছে, এটা আমি টি বিন্দু দিলাম। আবার এখানে এসে এই সোজা না গিয়ে 60 ডিগ্রি কোণে বাম দিকে বাঁক নিয়ে আবার দেখো কি এদিকে গমন করছে। তাহলে ফার্স্ট একটু খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, ওকে। আবার এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি 1 2 3 4 5 6 7 8, এইভাবে কি বাঁকগুলো আসতে পারে, তাই না? আচ্ছা চলো দেখি আমরা একে একে সলভ করি। সলিউশন 1 মানে ক নাম্বার সলিউশন, ক এর জন্য। দেখো কতে কি বলেছে, বাঁক থেকে একটি বাঁক থেকে যাত্রা শুরুর পর তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম বাঁকের দূরত্ব কত। একটু খেয়াল করো তো, এখান থেকে আমি দেখি 1 2 3 নাম্বার বাঁক, তাই না? তাহলে এখান থেকে যাত্রা যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাঁক, তাহলে দেখো তো সরণ কি, এটা না? কারণ সরণ কাকে বলে, যাত্রার আদি এবং শেষ বিন্দু যে সরল রৈখিক ন্যূনতম দূরত্ব, এটা সরণ, তাই না? তাহলে সরণ হচ্ছে ও আর, এটা হচ্ছে সরণ। তাহলে ও আর পেতে গেলে আমরা দেখো কয়েকটা কন্ডিশন খুঁজে পাচ্ছি। ও আর তাহলে তৃতীয় বাঁক, তাই না? তৃতীয় কন্ডিশনের জন্য সরণ চাই, তাহলে S3 কি হবে বলতো? এইটা যদি 60 হয়, তাহলে যেহেতু একই বাহু আর এই যে বাহু আর এই বাহু কি সমান্তরাল, তাহলে এই কোণটাও কত হবে 60। এটা ও এন, এটা এম দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, এইটা হচ্ছে 50 মিটার, হ্যাঁ 50 মিটার। তাহলে এই 50 মিটার, সরি 500 মিটার, এই ও থেকে পি হচ্ছে 500 মিটার। এই 500 মিটার দেখো এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে। তাহলে ও থেকে এন এতটুকু হবে কি ও পি এর একটা উপাংশ, কতটুকু হবে, এটা হবে যেটা, সেটা হচ্ছে ও পি কস 60 ডিগ্রি। তাহলে ও এন মানে কত হবে এখানে, ও এন মানে হবে ও পি কস 60 ডিগ্রি, আর ওপি মানে কত বলো তো 500 cos 60 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ও এন পেলাম। এখন এন এম মানে কত বলো তো, এখান থেকে এই দূরত্ব, তার মানে কি 500 না? তাহলে এখানে দেখো এন এম হচ্ছে কত 500, ওকে। আবার একটু তোমরা খেয়াল করো, এম আর পেতে চাই, তাহলে এম আর পেতে চাই, তাহলে এম আর যদি পেতে চাই আমরা, তাহলে অতীব অনায়াসে আমরা বের করতে পারি। একটু খেয়াল করো তো, এই কন্ডিশন যদি আমরা বিবেচনা করি, তাহলে এই যে 500 এর সাথে কোণ উৎপন্ন করেছে, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে, কত হবে 500 cos 60। তাহলে দেখো তো এখান থেকে এই যে দূরত্ব, ওইটাই কি এম আর এর দূরত্ব না? তাহলে এম আর এটাই হবে হচ্ছে 500 cos 60। তাহলে আমরা লিখতে পারি 500 cos 60।
তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, S3 আমরা নির্ণয় করতে, S3 মানে হচ্ছে OR। তাহলে OR কতটুকু হবে বলো তো দেখি, ON প্লাস NM প্লাস কত MR। তাহলে আমরা কি পেতে পারি, এটা হচ্ছে 500 cos 60 ডিগ্রি, এটা হবে 500 আর এটা হবে 500 cos কত 60 ডিগ্রি। তাহলে আমরা অনায়াসে এখান থেকে কি বের করে ফেলতে পারি, কত হবে ক্যালকুলেশন করবা, দেখবা কি 1000 মিটার। তাহলে তৃতীয় বাঁকের যে সরণটা আমরা পেলাম সেটা কতটুকু, 1000 মিটার। সরণের মান বুঝেছো? আচ্ছা, এখন বলেছে দেখো ষষ্ঠ বাঁক। তাহলে ষষ্ঠ বাঁকের জন্য একটু খেয়াল করো তো, S6 কত হবে, এখান থেকে যাত্রা শুরু, 1 নাম্বার বাঁক, 2 নাম্বার বাঁক, 3 নাম্বার বাঁক, 4 নাম্বার বাঁক, 5 নাম্বার বাঁক, 6 নাম্বার বাঁক। তার মানে আমরা জানি যে বিন্দু থেকে, এটা মুছে দিলাম আমরা, যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেই বিন্দুতে আবার ফিরে এসেছে। তাহলে ষষ্ঠ বাঁকে দেখো যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেই বিন্দুতেই ফিরে এসেছে। তাহলে সরণ কত, আদি বিন্দু যা শেষ বিন্দু তাই, সরণ নেই, সরণ 0, দূরত্ব থাকতে পারতো কিন্তু সরণ 0। তাহলে এই ক্ষেত্রে কি সরণ 0, রাইট? এখন আমরা এখানে বলছি অষ্টম বাঁকের জন্য। তাহলে অষ্টম বাঁকের জন্য কি হবে দেখা যাক। অষ্টম বাঁকের জন্য S8 কত হবে, আমরা একটু খুঁজে বের করব অষ্টম বাঁক কোথায়। দেখো এগুলো একটু মুছে মুছে দিই। হ্যাঁ, অষ্টম বাঁক বলতে এটা একটু মুছে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। 1 2 3 4 5 6 7 8, অষ্টম বাঁক মানে এখানে এসে পৌঁছাবে, কিউ এসে পৌঁছাবে। তাহলে এখান থেকে যাত্রা শুরু, লাস্টে কিউ এসে এসে তাহলে ও থেকে এই যে কিউ, এটাই হচ্ছে কি সরণ, রাইট? তার মানে ঘটনাটা একটু খেয়াল করলে আমরা যেটা দেখতে পাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, এইটা একটা ভেক্টর তাই না, এই বরাবর, এইটা আর একটা ভেক্টর, রাইট, এই বরাবর, তাই নয় কি? তাহলে ওপি এবং পিকিউ, বলো তো ওপি আর পিকিউ এর মধ্যে কোণ কত? এইটা, কারণ আমি বলেছিলাম তোমাদের সেটা কি লেগ লেগ একত্রিত হলে যে কোণ সেটা হচ্ছে কি তাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে ওপি দেখো এগিয়ে যাক এই দিকে, আর পিকিউ দেখো এই দিকে, তাহলে অন্তর্ভুক্ত কোণ কত 60। তাহলে যদি তাই হয় তাহলে ও কিউ কি তাদের লব্ধি, তাই না? তাহলে অষ্টম বাঁক মানে ও কিউ, তাহলে লব্ধি নির্ণয় করতে পারি রুট ওভার, কিভাবে বলো তো দেখি, ওপি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার প্লাস 2 ওপি পিকিউ কস কত ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, কখনোই 120 লিখো না, কারণ অনেকেই কি করে ভুল করে ফেলে, এই কোণটা ব্যবহার করে। এই কোণটা কখনোই ওপি এবং পিকিউ এর অন্তর্ভুক্ত কোণ নয়, খেয়াল রাখবা তোমরা। পিকিউ ওপি এবং পিকিউ এর অন্তর্ভুক্ত কোণ 60। তাহলে এখানে যদি তোমরা বসিয়ে দাও তাহলে কি হবে 500 স্কোয়ার 500 স্কোয়ার, এখানে 2 500 cos 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে তোমরা যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে 866.03 মিটার। তাহলে অষ্টম বাঁকের সরণ কিন্তু তোমরা খুঁজে পেয়েছো। ক্লিয়ার? ওকে, নেক্সট। এখন দেখো আমাদের খতে কি বলেছে, সলিউশন খ নাম্বার। খতে বলেছে মোট অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে অষ্টম বাঁক পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে দেখো মোট দূরত্ব কত, এখান থেকে গেছে 500 মিটার 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 500 মিটার, তাই না? তাহলে 500 ইন্টু দেখো 8টা বাঁক, রাইট? তাহলে এত মিটার, তাহলে কত হবে বলো তো 4000 মিটার। এটা হচ্ছে কি দূরত্ব, এটা একটা আনসার। এখন গ নাম্বারে কি বলেছে, সরণ ও দূরত্বের তুলনা করো, তাই না? তাহলে সলিউশন গ, এটা অনেক সহজ। তুমি দেখো এখানে লিখতে পারো বাঁক, এখানে লিখতে পারো সরণ, এখানে লিখতে পারো হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে তুমি যদি ফার্স্টে দেখো তৃতীয় বাঁক লিখো, তৃতীয় বাঁকের জন্য সরণ পেয়েছি কত আমরা 1000 মিটার। দেখো তাহলে আমরা তৃতীয় বাঁকের জন্য সরণ পেলাম 1000 মিটার, কিন্তু তৃতীয় বাঁকের জন্য দূরত্ব কত বলো তো, 1টা
2 3 নাম্বার, তাই না? তাহলে এই 3 নাম্বারে যেতে গেলে দূরত্ব কত? 500 500 500, তাহলে 3 5 15, তাহলে 1500 মিটার দূরত্ব। এবার খেয়াল করো, ষষ্ঠ বাঁক বলেছে, তাহলে ষষ্ঠ বাঁকের জন্য কি কন্ডিশন? ষষ্ঠ বাঁকের জন্য দেখো সরণ পেয়েছে 0, তাহলে 0। এখন বলো তো দূরত্ব কত ষষ্ঠ বাঁকের জন্য? 1 2 3 4 5 6, তাহলে 6টা 500 কত হবে? 3000, তাহলে 3000 মিটার, রাইট? এবার দেখো অষ্টম বাঁক, তাহলে অষ্টম বাঁকের জন্য আমরা সরণ কত পেয়েছি বলো তো? 866.03 মিটার, সরি 03 মিটার। তাহলে টোটাল অষ্টম বাঁকের জন্য কত হবে দূরত্ব? 4000 মিটার। ওকে, এটা আমাদের আনসার। ঠিক আছে, একটু ভালো করে এই প্রবলেমটা একটু তোমরা দেখে রেখো এবং প্র্যাকটিস করো। এখন আমরা মশলা 2 করতে যাচ্ছি, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বিষয়ক। এটা আমি তোমাদের পড়িয়েছি, কিন্তু মশলা যেহেতু অবশ্যই তোমাদের মশলা পড়ানো লাগবে। কেন মশলা পড়াচ্ছি আমি সেটা অবশ্যই তোমাদের জানাবো এবং বলবো পরে আর কি। তো একটু খেয়াল করো, এটা পি একটা ভেক্টর যার মান কিউ এর মান, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং এটা লব্ধি হচ্ছে আর। ওকে, তাহলে লব্ধির মান আমরা আর সমান কি জানি বলো তো? রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কস আলফা, সেই কবের থেকে আমরা পড়ে যাচ্ছি, রাইট? এখন ঘটনা একটু খেয়াল করো, পি কিউ এগুলো কিন্তু কনস্ট্যান্ট, দুটি বল একটা কনস্ট্যান্ট মান দিয়ে দেওয়া আছে, কিন্তু এই আরটা ডিপেন্ড করবে অলওয়েজ কার উপরে? অলওয়েজ এই কস আলফার উপর, রাইট? তাহলে ক্ষেত্র 1 যদি এই আলফার মানটা 0 ডিগ্রি হয়ে যায় তাহলে আর ম্যাক্স খুঁজে পাবো আমরা। তোমরা জানো, এগুলো আমি পড়িয়েছি। এখানে 0 ডিগ্রি বসিয়ে দাও, দেখো কি হয়ে যাবে, আমরা এখান থেকে পি প্লাস কিউ খুঁজে পাবো। তো লব্ধির ম্যাক্সিমাম মানটা আমরা কি পেলাম বলতো? আর ম্যাক্স সমান পি প্লাস কিউ, রাইট? যখন নদী স্রোত অঙ্ক করতে যাব তখন পি প্লাস কিউ মানে আমরা বুঝবো হচ্ছে অনুকূল। অনুকূল বললেই আমরা কি ম্যাক্সিমাম মান পাবো। ওকে, নেক্সট ক্ষেত্র 2 তে দেখো, এখন ক্ষেত্র 2 এটা কি? সর্বোচ্চ মানের জন্য, এটা সর্বোচ্চ মান। আচ্ছা, ক্ষেত্র 1 আমি এখানে লিখে দিই সর্বোচ্চ। কখন? আলফা যখন 0 ডিগ্রি। ক্ষেত্র 2 তে তোমাকে এখন বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সর্বনিম্ন। আলফা 180 ডিগ্রির জন্য কসের মান সর্বনিম্ন পাওয়া যায়, সেক্ষেত্রে আর কিন্তু আমরা ম্যাক্সিমাম পাই না, মিনিমাম পাই। আর 180 ডিগ্রি যদি এখানে বসিয়ে দাও তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পি মাইনাস কিউ, পি যেখানে বড় কিউ এর তুলনায়। ওকে, এগুলো আমি দেখো তোমাদের পড়িয়েছি। যখন নদী স্রোত নৌকা পড়ব তখন কিন্তু পি মাইনাস কিউ এটাকে আমরা প্রতিকূল হিসাবে ব্যবহার করতে পারি। এগুলো একটু মনে রেখো, প্রতিকূল হিসাবে ব্যবহার করব। তাহলে ক্ষেত্র 1 এবং ক্ষেত্র 2 দেখলাম। এবার ক্ষেত্র 3, লব্ধির লম্ব মান। লব্ধির লম্ব মান আলফা কত? 90 ডিগ্রি। যদি হয় তাহলে তুমি 1 নং সমীকরণ এখানে 90 ডিগ্রি বসাও, দেখো আর যেটা পাবা সেটা রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা লব্ধির লম্ব মান। ওকে, নেক্সট ক্ষেত্র 4 এ একটু খেয়াল করো, আমরা লব্ধির রেঞ্জ কত পেতে পারি? আমরা যেটা জানি লব্ধির রেঞ্জ সর্বনিম্ন হতে পারে লব্ধি, আবার লব্ধি হতে পারে সর্বোচ্চ, রাইট? লব্ধি সর্বনিম্ন হতে পারে, সর্বোচ্চ হতে পারে, কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন হতে পারে না, আবার সর্বোচ্চ সর্বোচ্চ হতে পারে না। তার মানে ঘটনা সর্বনিম্ন হতে পারে এবং তার চেয়ে বড় হওয়া সম্ভব, এবং সর্বোচ্চর চেয়ে কি ছোট হওয়া সম্ভব। তাহলে আমরা এটা কি লিখতে পারি? পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ, রাইট?
এই একটা সম্পর্কে আমরা যেতে পারি না? ওকে, নেক্সট আরেকটা স্পেশাল প্রবলেম, স্পেশালি দেখবা অ্যাডমিশন টেস্টগুলোর জন্য কিন্তু এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট বা এই ক্ষেত্রটা অনেক ইম্পর্টেন্ট। এখন তোমরা খেয়াল করো, লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া আছে। ওকে, এখন তোমাকে কি বের করতে বলা হয়েছে, সেক্ষেত্রে কি নির্ণয় করো? সেক্ষেত্রে দেখা আছে বলা হচ্ছে তোমাকে তুমি নির্ণয় করো হচ্ছে লম্ব মান। তাহলে আমি এখানে আর পি দিলাম, এটা পারপেন্ডিকুলার। হ্যাঁ, আচ্ছা, এখন বলো তো দেখি আর ম্যাক্স যদি আমরা লিখি তাহলে আর ম্যাক্স স্কোয়ার, তাহলে এই জায়গা দেখো তো যদি 0 ডিগ্রি বসিয়ে দিই তাহলে কত হয়? পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ। ওকে, আর মিনিমামকে যদি আমরা স্কোয়ার করে দিই, এখানে 180 ডিগ্রি বসিয়ে যদি স্কোয়ার করে দিই তাহলে আর মিনিমাম স্কোয়ার সমান হয় পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। এগুলো আমি সব তোমাদের কিন্তু পড়িয়েছি। এখন আমরা কি করতে পারি, এই দুইটা কাটাকাটি, তাহলে আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার সমান, একটু খেয়াল করো তো 2 কমন নিলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে, তাই না? এখন এই জায়গায় একটু খেয়াল করো, আমরা যদি আর পি এর স্কোয়ার বানাই তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হতে বাধ্য, তাই না? তাহলে কি যেন এখানে একটা ইঙ্গিত খুঁজে পাই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি বলো তো দেখি, আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার 2 এইটা মানে কি? এইটা মানে দেখো লব্ধির লম্ব মান, তাই না? তাহলে আর পি স্কোয়ার, তাহলে আমরা আর পি সমান কি পেতে পারি বলো তো, রুট ওভার আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড 2। খুব ইম্পর্টেন্ট, লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া আছে, লম্ব মান নির্ণয় করো, বা যে কোনো দুইটা দেওয়া আছে অপরটা নির্ণয় করো। ওকে, এখন মশলা 2 এর কিছু এক্সাম্পল তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি, কারণ এগুলো আমি তোমাদের করিয়েছি, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম মান নির্ণয়ের সময় এই লেকচারগুলো বা এই থিমগুলো আমি তোমাদের বুঝিয়েছি। তো ফার্স্ট এটা সবই হোমওয়ার্ক, এইচ ডাব্লু। খেয়াল করো প্রথমটা, দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 14 একক, লব্ধির সর্বনিম্ন মান 2 একক, বলদ্বয় লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান কত? ওকে, আমি তোমাদের সুবিধার্থে একটু এখানে আনসারগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 10 একক হবে আনসার। ওকে, নেক্সট 2 নম্বরে যেটা দেওয়া আছে, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি যথাক্রমে 15 নিউটন ও 7 নিউটন। যদি প্রতি বলের মান 1 নিউটন করে বৃদ্ধি করা হয় এবং নবগঠিত মানে নতুনভাবে তৈরিকৃত বলদ্বয় পরস্পর উলম্বভাবে অবস্থান করে, উলম্ব মানে লম্বভাবে অবস্থান করে, তাহলে উহাদের লব্ধি কত হবে? দেখো এই থিমগুলো আমি কিন্তু মশলার মধ্যে শেখালাম তোমাদের, শুধু আমরা সময় ব্যয় না করি, কারণ তোমরা একটু প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে কি করবা, কমেন্ট জানাবা। এটার আমি আনসারটা কত সেটা বলে দিচ্ছি, 13 নিউটন হবে, একটু তোমরা ক্যালকুলেশন করবা। 3rd নাম্বার, দুটি বলের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অনুপাত গিভেন কত, সেটা 7:2 হলে বল দুটির অনুপাত কত? আমি তোমাদের সুবিধার্থে আনসারটা দিয়ে দিচ্ছি, 9:5 হবে আনসার। হ্যাঁ, ওকে। এক্সাম্পল 4 একটু বিশ্লেষণ ধর্মী, একটু খেয়াল করো, পারবা তোমরা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। একটা গাড়ি দেখে মনে হচ্ছে গাড়ির নিচে কি চোখ জন্মগ্রহণ করেছে, রাইট? তো যাই হোক, গাড়ি পি থেকে যাত্রা শুরু করেছে, কিউ এ গেছে, কিউ থেকে আবার আর এ গেছে। হ্যাঁ, এখন তোমাকে যেটা বলা হয়েছে, চিত্র থেকে উত্তর দাও, গাড়িটির সরণ কত? তাহলে গাড়ি এখান থেকে এখানে গেছে, এখানে গেছে, যেহেতু ভেক্টর তার লব্ধি সরণ কি, এইটা লব্ধি নির্ণয়। তাহলে এটা করবো, আমি একটু বলে দিচ্ছি, দেখো এই বরাবর আর এই, তাহলে অবশ্যই কোনটা 60 হবে না, কারণ এটাকে তোমরা পি ধরতে পারো, এটাকে তোমরা কিউ ধরতে পারো, কিন্তু আলফা কত হবে বলো তো? আলফা হবে দেখো 120। আমি তোমাদের বলেছিলাম হেড একত্রিত হলে অন্তর্ভুক্ত কোণ হবে, অথবা কি লেগ মানে দুইটা পা একত্রিত হলে, একে সামনে আগাও, দেখো এখানে আসবে, তাহলে
এই দুইটার মধ্যে কোণ হবে কত 10 কিলোমিটার এবং 6 কিলোমিটার সরণের মধ্যে কোণ হবে 120 ডিগ্রি। এটা একটু খেয়াল রেখো। এর আনসারটা যেটা হবে সেটা হচ্ছে √196 কিলোমিটার। হ্যাঁ, আর এখানে বলেছে কি পদক্ষেপ নিলে গাড়িটির সরণ সর্বোচ্চ ও সর্বনিম্ন করা সম্ভব, যথার্থ বিশ্লেষণ দাও। ওকে, তাহলে কি পদক্ষেপ নিলে সেটা তো তুমি জানোই, তাই নয় কি? ওকে, এগুলো করে কমেন্ট বক্সে তোমরা কি করবা, অবশ্যই পিক তুলে কি করবা, সেন্ড করবা। হ্যাঁ, আমি দেখব এবং সেটাকে সলভ করে দিব। ওকে, আমরা আমাদের লেকচারের প্রায় লাস্টে পৌঁছে গেছি, লাস্ট এক্সাম্পল। তাহলে আজকের লেকচারের ইতিতে চলে আসতে পারবো। ওকে, আচ্ছা, একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার পার আওয়ার। মানে স্রোত আছে এমন নদীতে। আমি তোমাদের বলেছি নদী, নৌকা, স্রোত এইগুলো বিষয় স্পেশাল আমাদের মশলা আছে, মশলা 4। সেখানে আমরা এমনভাবে শিখব পৃথিবীর দেখবে সকল নদী নৌকা তোমাদের সলভ করা হয়ে যাবে। এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার, কিভাবে নৌকা চালালে সোজাসুজি অপর পাড়ে পৌঁছানো যাবে। তার মানে একটু খেয়াল করো, এখানে যেই নৌকার বেগটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল না, কারণ স্রোতের অনুকূল যখন তখন, তার মানে ওখানে স্রোত কি আছে, অবশ্যই অ্যাড আছে, রাইট। প্রতিকূলে বলেছে 6 কিলোমিটার পার আওয়ার, তার মানে ঘটনাটা যেটা সেটা হচ্ছে কি, এটা অরিজিনাল নৌকার বেগ নয়, রাইট। তাহলে আমরা এখন স্রোত এবং নৌকার বেগ সেগুলো বের করতে চাই। আমরা সলিউশন, খেয়াল করো, সলিউশনের দিকে যাই। একটা নদী বহমান নদী, স্রোত বয়ে চলেছে, এদিকে স্রোতের বেগ পি, তাহলে পি কি, স্রোতের বেগ। ওকে, আচ্ছা। আর দেখো, যদি আমরা সোজাসুজি ওপারে যেতে চাই, স্রোত থাকা অবস্থায় স্রোত বারবার আমাদের ধাক্কা দিয়ে দিয়ে এদিকে তুলে দিবে, এখানে নিয়ে কখনোই যাবে না। যাবে কি, যাবে না। তাহলে তুমি যদি নৌকা সোজাসুজি চালাও এই বরাবর, তাহলে অবশ্যই কি বোকামির পরিচয় দিতে হবে, রাইট। তাহলে কি করবা বলো তো দেখি, সাঁতার অথবা নৌকা যদি চালনা করতে হয় ওপারে যেতে গেলে স্রোত আছে এমন নদীতে, তাহলে আমরা কিছুটা বাঁকা করে চালাবো নৌকাটা, রাইট, বা সাঁতার দিব। এটা কিউ কার বেগ, এটা নৌকার বেগ, নৌকার বেগ। তবে তোমরা একটু খেয়াল রেখো, তাহলে এখান থেকে ওপারে নিয়ে যাবে, তো বলো তো এই পি আর কিউ এর মধ্যে কোন কত, আলফা, আমরা কিন্তু শিখেছি, তাই না? আচ্ছা, তাহলে পি আর কিউ এর মাঝখান বরাবর নৌকা তোমাকে নিয়ে ওপারে চলে যাবে, তার কোন বেগ? দুইটা মিলে যে নতুন বেগ সেটা কি, লব্ধি বেগ। এটা হচ্ছে লব্ধি বেগ। আর লব্ধি বেগ দেখো পি এর সাথে কত কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি, তার মানে এটা থিটার মান, রাইট। তাহলে আমি কিছুক্ষণ আগে তোমাদের লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান পড়াতে গিয়ে আমি বলেছি যে এটা অনুকূল প্রতিকূলের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে। তাহলে খেয়াল করো, তবে মনে রেখো অবশ্যই নদী নৌকা বিষয়ক এই কন্ডিশনের ক্ষেত্রে নৌকার বেগ বেশি হতে হয়, স্রোতের বেগ কম হতে হয়। এই শর্তটা একটু খেয়াল রাখবা অলওয়েজ। যদি কখনো এই কন্ডিশন দেখো কোনো কোশ্চিনে, তাহলে কোশ্চিন ঠিক আছে। আর যদি উল্টা হয়ে যায়, স্রোতের বেগ বেশি হয়, মনে রাখবা কি ওই কোশ্চিন হচ্ছে ত্রুটিপূর্ণ। ওকে, খেয়াল রেখো। তাহলে বলতো অনুকূল বলেছে, তাহলে পি প্লাস কিউ সমান কত, 18 কিলোমিটার পার আওয়ার। 1 নং, ওই যে 18 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূল, তাহলে বড়কে কিউ, তাহলে আমরা কিউ মাইনাস পিউ লিখতে পারি, রাইট। অবশ্যই এখানে কিন্তু ডেঞ্জার পয়েন্ট, অনেকেই কি অবলীলায় মাতোয়ারা হয়ে একেবারে কি করো, পি মাইনাস কিউ বসিয়ে দাও, হবে না, হবে না, হবে না, জিরো হয়ে যাবে। তাহলে কারণ কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা কি বাকবাকুম অবস্থায় থাকো, তো মনে করছো পেয়েছি, পি মাইনাস কিউ বসিয়ে দিয়ে চলে আসো, দেখা যাচ্ছে আনসার ভুল হয়ে যায়। তো খেয়াল রাখবা সবসময় কি বড়টা আগে বসাতে হয়, কারণ কিউ যেহেতু বড়। তাহলে 6 কিলোমিটার পার আওয়ার 2 নম্বর। আমরা এটাকে একটু সলভ করে ফেলি। 1 আর 2 যদি যোগ করি, 1 এবং 2 যদি যোগ করে ফেলি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2q ইজ ইকুয়াল 24, কিউ সমান হবে কত, 12 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা কি দেখলাম, 12 কিলোমিটার পার আওয়ার আমরা পেলাম হচ্ছে কার বেগ, নৌকার বেগ। একটা ইকুয়েশনে একে তুমি বসিয়ে দাও, পি এর মান তুমি যেটা পাবা সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এটা পাবা। তার মানে নৌকার বেগও পেয়েছি আমরা, স্রোতের বেগও পেয়েছি, রাইট। এখন খেয়াল করো তো,
ট্যান থিটা, মানে আমরা জানি, এটা লিখি আজা, আমরা জানি ট্যান থিটা কি বলতো, কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। কারণ এটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে বলো তো দেখি, ট্যান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। কিউ তো আমাদের জানা আছে 12 সাইন আলফা, 6 প্লাস 12 কস আলফা, রাইট? এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 1 ডিভাইডেড 0, 12 সাইন আলফা ডিভাইডেড 6 প্লাস 12 কস আলফা, রাইট? তাহলে একটু গুণ করে দাও আড়াআড়ি, তাহলে এখানে কস আলফা সমান হবে -6/12, মানে কি -1/2। এই কস কত ডিগ্রির মান -1/2? 60 ডিগ্রি না 120, তাহলে কস 120 ডিগ্রি। তাহলে আলফা কত বলো তো? 120 ডিগ্রি। তাহলে কত কোণে নৌকা চালাতে হবে? এটা হচ্ছে আনসার। কত কোণে নৌকা চালাতে হবে? স্রোতের বেগের সাথে কত কোণে বলো তো দেখি? অবশ্যই 120 ডিগ্রি কোণে। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, একটু খেয়াল করো তোমরা, এটা 5 মিনিট লেগেছে, তাই না? তাহলে আমরা কি করব বলো তো? 5 সেকেন্ডে আনসার করতে চাই, তাহলে ম্যাজিক দরকার। তাহলে আমরা ম্যাজিক শিখে নিই, কারণ এই ম্যাজিকটা আমাদের হাতিয়ার হিসেবে কাজে লাগবে স্পেশাল কোনো টেস্টের ক্ষেত্রে। হ্যাঁ, ম্যাজিক। তাহলে cos আলফা ইজ ইকুয়াল মাইনাস স্রোতের বেগ বাই, শিখেছি কিন্তু আগে শিখেছি, নৌকার বেগ। স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? চটপট বলো। স্রোতের বেগ দেখো কি 6, নৌকার বেগ কত? 12, তাহলে 6/12 মাইনাস হাফ cos 120, আলফা সমান কত? 120। আনসার শেষ। ওকে, আচ্ছা, তাহলে এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, এগুলো তোমরা দারুণভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আমরা তো লেকচার শেষ করলাম, এগুলো তোমরা ভালোভাবে করবা। হ্যাঁ, তো কি যেন নাই মনে হচ্ছে, তাই না? কারণ আমার যত স্টুডেন্ট প্রত্যেকেরই কি, যদি কোনোদিন কোনো শিক্ষা না দিয়ে বের করে দিই, ওরা মনে হয় যে কোনো একটা অসম্পূর্ণতা নিয়ে কি বের হয়ে চলে যায়। তো যাই হোক আর কি, তোমরা বুঝতে পেরেছো কি লাগবে শিক্ষা। হ্যাঁ, আজকে শিক্ষা বলো তো, তাজমহল তৈরি করেছে কে? সম্রাট শাহজাহান, তাই না? সম্রাট শাহজাহান। ওকে, আচ্ছা, এই সম্রাট শাহজাহানের সময় এক ভিক্ষুক ছিল, বয়স হচ্ছে 90 বছর, ভিক্ষা করত। একদিন এক লোক ওই ভিক্ষুককে বলছে, বাবা তুমি ভিক্ষা ছাড়া অন্য কিছু করতে পারো না? আমার জন্মের পর থেকেই তো তোমাকে ভিক্ষা করতে দেখছি। জবাবে ভিক্ষুক যেটা বলে সেটা হচ্ছে, লোকে যতটুকু দেয় এতটুকু দিয়ে আমি ভিক্ষা ছাড়া আর কি করতে পারি। এ বলে ভিক্ষুক চলে যাচ্ছে। ওই সময় লোকটা পেছন থেকে ডেকে বলছে, বাবা তোমাকে আমি একটা কথা বলতে পারি, যদি তুমি শোনো তাহলে তোমাকে কোনোদিন ভিক্ষা করতে হবে না। আচ্ছা বলো। তুমি সম্রাটের কাছে যাও, তার মানে সম্রাট শাহজাহানের কাছে যাও, তিনি একবারে তোমাকে যা দিবে তোমাকে কখনোই ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক দেখেছে, হ্যাঁ খুব দারুণ কথা, ভালো তো। জিজ্ঞাসা করেছে, সম্রাট কোথায় আছে? লোকটা বলেছে, দেখো মসজিদে আছে। ভিক্ষুক সোজা মসজিদে চলে গেছে, যে দেখে মসজিদে কেউ নেই, একা সম্রাট শুধু বসে আছে। কেমন ভাবে? 2 হাত তুলে বসে আছে। দর দর করে কি চোখ থেকে পানি পড়ছে সম্রাটের, মুখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, পোশাক ভিজে যাচ্ছে। অনেকক্ষণ প্রার্থনা শেষে সম্রাট বের হয়ে এসেছে। ভিক্ষুক সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সম্রাট জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে ভিক্ষুক সম্রাটের কাছে কিছু না চেয়ে আগে আগে চলে যাচ্ছে। সম্রাট পেছন থেকে ডেকে বলছে, তোমাকে দেখে মনে হয় তো তুমি একজন ভিক্ষুক, তবে এতদিন যাবৎ কোনো ভিক্ষুক এসেছে আমার কাছে কিছু না চেয়ে কখনো যায় নাই, তুমি না চেয়ে চলে যাচ্ছ কেন? ভিক্ষুক তখন উত্তরে যেটা বলে সেটা হচ্ছে, হ্যাঁ সম্রাট, কিছু চাইতে এসেছিলাম বটে, তবে সম্রাটের অবস্থা দেখে আমার জ্ঞানের দরজা খুলে গেছে। আমি চাইতে এসে দেখি আমি তো কাঁদি না, আমার চেয়েও নগণ্য ভিক্ষুক হয়ে
কোন সম্রাটের কাছে যেন দুই হাত তুলে বসে আছে। মনে মনে ভাবলাম, সম্রাট কাঁদে যে সম্রাটের কাছে, সেই আল্লাহ ছাড়া কোনোদিন কারোর কাছে হাত পাতব না। সুতরাং তোমাদের এখান থেকে শিক্ষা আছে, প্লিজ জীবনে যদি কখনোই কি তোমার মাথাটাকে নুয়ে দিতে হয়, অবশ্যই কি তার কাছেই নোয়াও যে তোমাকে সব কিছু দিতে পারে। তোমার গোপনীয় দুঃখ আছে, তোমার গোপনীয় চাওয়া আছে, তোমাকে কি করতে হবে? অন্যের কাছে চাওয়ার আগেই তোমাকে কি করতে হবে? তার কাছে চাইতে হবে। তুমি যদি এটা করতে পারো, তোমার কনফিডেন্ট লেভেল তোমার 100% থাকবে এবং নিজেকে তুমি কি স্বতঃস্ফূর্ততার সাথে কি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।